ওয়েলকাম ব্যাক। সকলকে আবার স্বাগত জানাই বং টেলিস্কোপের সম্পূর্ণ নতুন এপিসোডে। আজকের যে গল্পটা আপনারা শুনবেন সেটা কোনো কল্পকাহিনী নয়, এটা কোনো সাজানো দৃশ্য নয়, বরং আমার চোখের সামনেই ঘটে যাওয়া এক ভয়ঙ্কর বাস্তব ঘটনা। মানুষ যখন ভরে ওঠে হিংসা, লোভ আর কালো জাদুর অভিশাপে, তখন একটা পূর্ণ সংসার মুহূর্তের মধ্যেই ভেঙে চুরমার হয়ে যায়। শান্তির বদলে জন্ম নেয় অশান্তি, ভালোবাসার জায়গায় বাসা বাঁধে ঘৃণা, আর একদিন সেই অভিশপ্ত সংসার হয়ে ওঠে অন্ধকারের কারাগার। আজকের কাহিনীতে আপনারা শুনবেন কিভাবে এক সময়ের সুখী সংসার ধীরে ধীরে গ্রাস করলো অভিশাপের কালো ছায়া, কিভাবে হিংসার লোভ মানুষকে ঠেলে দিল এমন এক পথে যেখান থেকে ফিরে আসা আর সম্ভব নয়। মনে রাখবেন, মানুষ যতই শক্তিশালী হোক না কেন, কর্মফল থেকে কেউ পালাতে পারে না। অন্যায়ের ফল একদিন ফিরে আসবেই, আর যেদিন ফিরে আসে সেদিন সেই অভিশপ্ত সংসার আর রক্ষা করা যায় না। তাহলে প্রস্তুত হন, কারণ আজকে আমরা ঢুকে পড়েছি এক বাস্তব ঘটনার অন্ধকার জগতে, যেখানে প্রতিটা মুহূর্তে অপেক্ষা করছে ভয়, রহস্য আর ব্ল্যাক ম্যাজিক। শুরু হচ্ছে আজকের ঘটনা, অভিশপ্ত সংসার, হিংসা ও লোভের কালো ছায়া। সংসার মানেই ভালোবাসা, একসাথে থাকা, সুখ দুঃখ ভাগ করে নেওয়া। কিন্তু যদি সেই সংসারের ভেতরে কেউ অদৃশ্য আগুন জ্বালিয়ে দেয়, তবে যদি ঈর্ষা, হিংসা আর কালো জাদু মিলেমিশে একদিন সেই আদরের সংসারকে পরিণত করে দেয় অন্ধকারের কারাগারে, তাহলে এই গল্পটা ঠিক সেরকমই। কলকাতা শহরের উপকণ্ঠে এক পুরনো দোতলা লাল ইটের বাড়ি। গেটের সামনে আলো ঝলমল করছে, উঠোনে ঝুলছে রঙিন আলোকবাতি। সুবীর বাড়ির ছোট ছেলে। সুবীরের বিয়ে আজকে। উমা দেবী, সুবীরের মা, মিষ্টি মিষ্টি গলায় বললেন, আরে মেঘলা, শ্বশুরবাড়ির বড় বউ, তোমাকে ছাড়া কিছু হয় নাকি? অতিথিদের খাওয়া দাওয়ার দিকে একটু খেয়াল রেখো তো মা। মেঘলা বাড়ির বড় ছেলে অরিন্দমের স্ত্রী, সুন্দরী, শান্ত স্বভাবের। তার হাসি আর ব্যবহারেই সবাই তাকে ভালোবাসে। শ্বশুর, শাশুড়ি, স্বামী, এমনকি পাড়া প্রতিবেশীরাও বলে এই বাড়ির আসল লক্ষ্মী হলো মেঘলা। মেঘলার দুটি ছেলে আছে, স্কুলে পড়াশোনা করে। মেঘলা হাসি মুখে থালা হাতে নিয়ে বলে, হ্যাঁ মা, আমি সব দেখছি, আপনারা আজকে শুধু আনন্দ করুন। ঠিক তখনই শাক বেজে ওঠে, উলুধ্বনি হয়। নতুন বউ তৃষা, বাড়ির ছোট বউ, সুবীরের হাত ধরে দোরগোড়া পেরোয়। মাথায় ঘোমটা, কিন্তু ঠোঁটে একরকম যান্ত্রিক হাসি। অরিন্দম, বাড়ির বড় ছেলে, খুশি গলায় বলে, এসো বৌমা এসো, আমাদের সংসারে স্বাগত। শাশুড়ি উমাদেবী আশীর্বাদের সুরে বলে, লক্ষ্মী মেয়ে, লক্ষ্মী পায়ে ঘর ভরিয়ে দাও তো দেখি মা। তৃষা মাথা নোয়ালো, কিন্তু তার চোখের কোণ থেকে এক ঝলক তাকালো মেঘলার দিকে। রাত তখন বেশ গভীর, শ্বশুরবাড়ির বড় উঠোনটা নিস্তব্ধ, কেবল দূরে মাঝে মাঝে ঝিঝি পোকার শব্দ। সারাদিন অনেক হইচই ছিল, কারণ মেঘলা রান্না করেছিল পোলাও মাংস, আর তার হাতের স্বাদে সবাই খুশি। শ্বশুর, শাশুড়ি, এমনকি পাড়া প্রতিবেশীরাও বড় বউ মেঘলার প্রশংসা করে গিয়েছিল। মাঝরাতে মেঘলা হঠাৎ ঘুম ভেঙে উঠে বসে। সে লক্ষ্য করে মন্দিরের প্রদীপটা নিজে থেকেই নিভে গেছে। বাতাস নেই, তবু শিখা কেঁপে উঠল, তারপর হঠাৎ নিভে গেল। সে বারান্দা দিয়ে উকি মারে। উঠোনে দাঁড়িয়ে আছে বাড়ির নতুন বউ তৃষা, মাথাটা সামান্য আকাশের দিকে, ঠোঁট নড়ছে কিন্তু কোনো শব্দ বেরোচ্ছে না। মেঘলা ফিসফিস করে কেঁপে ওঠে, এ আবার কি? বাড়ির নতুন বউ এত রাতে উঠোনে কি করছে? হঠাৎ একটা ঝাপটা বাতাস আসে, জানলাটা ধাক্কা খেয়ে বন্ধ হয়ে যায়। মেঘলা ঘাবড়ে গিয়ে শুয়ে পড়ে, কিন্তু তার বুক ধুকবুক করছে। পরের দিন সকাল, রান্নাঘর থেকে ভেসে আসছে গরম ভাতের গন্ধ। নতুন বউ তৃষা মিষ্টি গলায় বললেন, মা মা, আজ আমি নিজের হাতে রান্না করেছি, খেয়ে বলবেন কিন্তু কেমন হলো। উমাদেবী এক চামচ খেয়ে অবাক, আহ বাবা বাবা বা, কি সুন্দর রান্না করেছো মা, একেবারে বড় বৌমার মতো। শাশুড়ির মুখে প্রশংসা শুনে তৃষার ঠোঁটে বিজয়ের হাসি ফুটে ওঠে। মেঘলা চুপচাপ দাঁড়িয়ে থাকে, কিন্তু তার ভেতরে কেমন অস্বস্তি কাজ করছে। মেঘলা নিজের মনে মনে বলছে, কাল রাতে যা দেখলাম, ওটা কি শুধু কাকতালীয়, নাকি কোনো স্বপ্ন দেখলাম? সন্ধ্যাবেলায় বাড়ির বড় ছেলে অরিন্দম অফিস থেকে ফিরে এসে দরজার ভেতরে ঢুকতেই থমকে দাঁড়ায়। অরিন্দম নাক কুচকে বলে, এ আবার কেমন গন্ধ, এত কড়া, মাথা ধরার মতো, কিসের গন্ধ এটা? মেঘলা কিছু বলার আগেই সুবীর, বাড়ির ছোট ছেলে, হেসে বলে, তৃষা আজ নতুন ধূপ এনেছে, সেই গন্ধ বুঝি। তৃষা চুপচাপ এক কোণে বসে আছে, তার হাতে লাল সুতোর গিট বাঁধা। আলোয় সেই গিটটা কেমন অদ্ভুত লালচে ঝিলিক দিচ্ছে। রাত তখন গভীর, সুবীর ঘুমে আসন্ন। তৃষা জানলার পাশে দাঁড়িয়ে ফিসফিস করছে। তার হাতের মুঠোয় কালো মাটি, মাটির ওপর পড়ছে রক্তের ফোঁটা, যেটি তার নিজের আঙুল কেটে দিয়েছে। তৃষা ফিসফিস করে বলে, যারা তোমাকে ভালোবাসে তারা একে একে দূরে যাক, এই ঘর, এই পরিবার শুধু আমার হোক, শুধু আমার। তার মুখে এক ভয়ঙ্কর হাসি। পরের দিন সকালে অরিন্দমের ছোট ছেলেটা হঠাৎই অসুস্থ হয়ে পড়ে, শ্বাসকষ্ট, দুর্বলতা। ডাক্তার ডেকে আনা হলো। ডাক্তার অবাক হয়ে বলে, এরকম হঠাৎ দুর্বল হয়ে যাওয়া খুবই অস্বাভাবিক, মনে হয় কটা দিন ধরে খুব আজে বাজে খাওয়া হয়ে গেছে।
তাই হয়তো ফুড পয়জন হতে পারে। চিন্তা করবেন না, ঠিক হয়ে যাবে, একটু রেস্ট নিক। মেঘলা কাঁদো কাঁদো গলায় বলে, বাবা গো, কি যে হচ্ছে এসব ভগবান। অরিন্দম, কি হলো বলো তো? তৃষা দূরে দাঁড়িয়ে ঠোঁট চেপে হাসে। সন্ধ্যার অন্ধকার নেমে আসছে ধীরে ধীরে। পুরনো সেই জমিদার বাড়ির দোতলা ঘর থেকে একটা অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়ছে। কাঁচা হলুদ, ঘি আর কোনো অচেনা ফুলের মিশ্র গন্ধ। এই গন্ধটা অন্য কেউ টের পাচ্ছে না, কিন্তু বাড়ির বউ মেঘলার নাক বরাবর লাগছে। কয়েকদিন হলো নতুন বউ ঈশার আগমন। আসার পর থেকেই যেন এক অদ্ভুত অস্বস্তি তৈরি হয়েছে বাড়ির ভেতরে। মেঘলার বর অরিন্দম এখন চুপচাপ হয়ে গেছে। আগে যেখানে রাতে গল্প করে ঘুমাতো, এখন রাত নামলেই হঠাৎ তাড়াতাড়ি শুয়ে পড়ে। দিন যাচ্ছে কেমন যেন ঝিমিয়ে পড়ছে। ঈশা খুব চুপচাপ ভদ্রভাবে সবাইকে মা, বাবা, দিদি বলে ডাকলেও মেঘলা বুঝতে পারে এই মেয়ে অভিনয় করছে, কারণ শাশুড়ি, শ্বশুর, দেবর সবাই হঠাৎ করে ঈশার পক্ষে দাঁড়াতে শুরু করেছে। একদিন দুপুরবেলা রান্নাঘরে মেঘলা অভিমানী গলায় বলল, মা, মা, আজ আমি মিষ্টি দই বানাবো, অরিন্দম তো ভালোবাসে খেতে। শাশুড়ি হাসতে হাসতে বলল, সে আবার কি দরকার বৌমা, ঈশা তো বানিয়ে দিয়েছে, আজ থেকে ওই করবে। মেঘলা এক মুহূর্তে স্তব্ধ। এই মানুষটা যিনি সবসময় তার রান্নার প্রশংসা করতেন, আজ তাকে সহজে সরিয়ে দিলেন। ঈশা কোণ থেকে কুটিল হাসি হাসলো। রাত প্রায় 1টা, বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে। মেঘলা হঠাৎ শুনতে পেল দোতলার নির্জন একটা ঘর থেকে মৃদু মন্ত্র উচ্চারণ শব্দ আসছে। সে আস্তে আস্তে দরজার ফাঁক দিয়ে উকি মারল। ভেতরে ঈশা বসে আছে, সাদা শাড়ি পরে, চুল খোলা, চোখ বন্ধ, সামনে একটা পেতলের থালা, তাতে কালো সরিষা, শুকনো মরিচ আর একটা লাল সুতো রাখা, আর কিছু মানুষের চুলের গোছা। বাড়ির ছোট বউ ঈশার ঠোঁট থেকে একটা অচেনা মন্ত্র উচ্চারণ হচ্ছে। ওম ক্ষুদ্রায় নমঃ, ওম ক্ষুদ্রায় নমঃ। মেঘলা ভয়ে পিছু হাঁটলো, কিন্তু পায়ের নিচে হালকা শব্দ হতেই ঈশার দুটো চোখ হঠাৎই খুলে গেল। চোখ লালছে, যেন অমানুষী। ঈশা শীতল কণ্ঠে বলল, কে কে ওখানে? মেঘলা কিছু না বলে দৌড়ে পালালো নিজের ঘরে। পরের দিন সকাল, অরিন্দম অফিসে বেরোবার সময় হঠাৎই জ্ঞান হারিয়ে পড়ে গেল। তার শরীর জমে বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। ডাক্তার ডেকে আনা হলো, কিন্তু ডক্টর বললেন শরীরটা একদম ঠিকই আছে, শুধু হঠাৎই অজ্ঞান হয়ে গেছে, এটা মেডিকেলের কোনো কারণ নয়। কিন্তু মেঘলা বুঝতে পারছে এটা কোনো সাধারণ অসুখ নয়। ঈশা কাল রাতে কিছু একটা ক্রিয়া করেছে, আর আজ তার ফল মেঘলার স্বামী অরিন্দমের শরীরে পড়েছে। মেঘলার ভেতরে আতঙ্ক। রাতে অরিন্দমের পাশে বসে সে একা একা ভাবছে, এই মেয়ে আসলে কে? কেন এভাবে আমার সংসার ভাঙতে চাইছে? এটা কি শুধু ঈর্ষা, নাকি এর পেছনে আরো গভীর কারণ আছে? সেই রাতে বাথরুমে জল আনতে গিয়ে মেঘলা দেখলো বাথরুমে জানলার পাশে একটা অদ্ভুত ছোট পুটলির মতো কিছু গুজে রাখা। কারোর চোখেই পড়বে না হয়তো। মেঘলা সেটা নিয়ে টেনে খুলতেই মেঘলার গাটা শিউরে উঠলো। ভিতরে কারোর ব্যবহার করা সিঁদুর, একটা নোক, আর তার শাড়ির টুকরো কাপড় বাঁধা আছে একটা লাল সুতোর মধ্যে। তার চারপাশে শুকনো রক্তের দাগ। হঠাৎই পেছন থেকে ঈশার কণ্ঠ ভেসে এলো, কি খুঁজছো গো দিদি, কিছু খুঁজছো? মেঘলা ঘুরে দাঁড়ালো, কিন্তু হাত দুটো পেছনের দিকে। ঈশার ঠোঁটে হালকা ভয়ঙ্কর হাসি। মেঘলা ভয়ে বলল, ও কিছু না, বাথরুমে একটু জল নিতে এসেছি, তুমি শুয়ে পড়ো। মেঘলা বুঝতে পারলো এখন চুপচাপ থাকতে হবে। পরের দিন মেঘলা নিজের ঘরে বসে সেলাই করছিল। হঠাৎ তার বুকের মধ্যে কেমন যেন একটা অস্থিরতা জন্ম নিল। মনে হচ্ছিল কেউ তাকে দেখছে, কোনো অদৃশ্য চোখ যেন তাকে ঘিরে রেখেছে। সে জল খেতে উঠলো, কিন্তু তার পাটা হঠাৎই কেঁপে উঠলো, যেন কেউ পেছন থেকে ঠেলা দিল। কিন্তু ঘরে তো আর কেউ নেই। ওদিকে ঈশা ঘরের দরজা বন্ধ করে বসে আছে কালো লাল কাপড়ের একটা আসনের ওপর। সুবীর বাড়ির ছোট ছেলে গভীর ঘুমে আসন্ন। ঈশার হাতে একটা বহু পুরনো ডায়েরি, সামনে রাখা মেঘলার ব্যবহৃত চুলের কাটা। মাটিতে সে এঁকেছে একটা ত্রিভুজাকৃতি যন্ত্র, মাঝে মেঘলার কাপড় আর অরিন্দমের জামার টুকরো, আর একটা কাগজে সিঁদুর দিয়ে তাদের নাম লেখা। ঈশা মন্ত্র পড়তে শুরু করলো। তার চোখ রক্তবর্ণ। হঠাৎ তখন তীব্র গন্ধ ছড়িয়ে পড়লো, যেন কিছু পুড়ছে। প্রদীপের আলোটা হঠাৎই কেঁপে উঠলো, আর দেওয়ালে প্রদীপের ছায়াটি হঠাৎই নাচতে শুরু করলো। আজ থেকে তুই ধীরে ধীরে অসাড় হয়ে যাবি মেঘলা। তোর হাসি, তোর কথা, তোর সৌন্দর্য সব স্তব্ধ হবে। ঠিক এই সময় অন্য ঘরে মেঘলা হঠাৎ বুক চেপে মাটিতে বসে পড়েছে। শরীর ভারী হয়ে গেল, হাত পা কাঁপছে, গলা শুকিয়ে কাঠ। সে চিৎকার করতে চাইলো, কিন্তু কোনো শব্দ বেরোলো না। কণ্ঠ হঠাৎ করেই পাথরের মতো জমে গেল। মেঘলা আতঙ্কে বোঝে কিছু একটা অশুভ শক্তি তাকে গ্রাস করছে। মেঘলার স্বামী অরিন্দম ছুটে এলেন। মেঘলা, কি হলো? কথা বলছো না কেন? এ কি হলো? কিন্তু মেঘলা শুধু চোখ বড় বড় করে তাকিয়ে রইল। ঠোঁট নড়লেও কোনো শব্দ বেরোলো না। মেঘলা,
আমার দিকে তাকাও মেঘলা, কিছু বলো, এভাবে চুপ কেন? অরিন্দম বাবা মাকে ডাকলেন। সবার চিৎকার আর কান্নার মধ্যে ঈশা দরজার ফাঁক দিয়ে সব দেখছিল। তার মুখে তখন শীতল তৃপ্তির হাসি, কারণ সে জানতো স্তম্ভন ক্রিয়ার প্রথম ধাপ সফল হয়েছে। কিছুক্ষণ পরে ঈশা নাটক করে ভেতরে ঢুকলো। দিদি, দিদি, এ কি হয়েছে? এ কি সর্বনাশ! সে মেঘলাকে বুকের কাছে নিয়ে কাদার ভান করলো, কিন্তু তার চোখের করে লুকিয়ে থাকা সেই অশুভ আনন্দ কেউ দেখতে পারল না। সবাই ধরাধরি করে মেঘলাকে খাটে শুয়ালো। ডক্টর আসলেন, চেক আপ করলেন, বললেন হয়তো প্রেশারটা একটু ফল্ট করেছে, কাল দেখুন কেমন থাকে, আর এই প্রেশারের ওষুধটা দেবেন। সেই রাতেই মেঘলা জেগে উঠল এক ভয়ঙ্কর দুঃস্বপ্নে। সে দেখলো এক কালো নারী, সারা শরীর লম্বা চুলে ঢাকা, গলায় খুলির মালা, আর চোখ দুটো যেন অগ্নিশিখার মতো। সে ফিসফিস করে বলছে, তোর চারপাশে যার হাসি দেখছিস সেই তোদের সর্বনাশের মূল, কিন্তু তোকে কেউ বিশ্বাস করবে না, কারণ তুই স্তব্ধ। মেঘলা ভয়ে ঘামে ভিজে উঠে বসে পড়ল, কিন্তু গলা দিয়ে তখনও কোনো শব্দ বেরোলো না। অন্যদিকে ঘরে ঈশা বসে জানলার ফাঁক দিয়ে মেঘলার আতঙ্কিত চেহারা দেখছিল। সে ধীরে ধীরে আঙুলের নখ দিয়ে কাঠে একটা আঁচড় কাটলো, আর সেই আঁচড়ের সঙ্গে সঙ্গে মেঘলার গলায় চেপে বসলো একটা অদৃশ্য শ্বাসরোধের মতো চাপ। মেঘলার হাত কাঁপতে লাগলো, সে হাঁপাতে লাগলো, কিন্তু কারো কিছু বোঝার ক্ষমতা নেই। ঈশার ঠোঁটে আবার সেই ভয়ঙ্কর হাসি ফুটলো। এবার এবার খেলা শুরু মেঘলা, দেখি তুই কি করতে পারিস। এই বাড়ি আমার হবে, এই সংসার আমার হবে, সবাই আমার নাম গান করবে। শীতের বিকেল, দোরগোড়ায় রোদ পড়েছে, কিন্তু ভেতরে যেন কোনো আলো নেই। সবাই মিলে বসেছিল ড্রয়িং রুমে। হঠাৎই একটা টেলিফোন আসে। বড় ছেলে অরিন্দমকে চাকরি থেকে ছাঁটাই করা হয়েছে। অরিন্দম হতবাক হয়ে বললেন, কি কি আমি আমি তো কিছু করিনি, আমি তো কোনো ভুল কাজ করিনি। এত বছর ধরে কোম্পানির জন্য খাটলাম। কোনটা নামিয়ে রাখতেই যেন একটা বজ্রপাত নামলো ঘরে। সৌমিত্র, অরিন্দমের বাবা, সকলের বড়। এ আবার কেমন অন্যায়? এত বড় পদে ছিলিস, এত বছরের কাজ একদিনে সব শেষ হয়ে গেল নাকি? মেঘলা বাড়ির বড় বউ ভাঙা ভাঙা গলায় বললেন, বলেছিলাম কিছু একটা অশুভ ছায়া আমাদের ঘরে ঢুকে পড়েছে, এসব স্বাভাবিক না। কিন্তু ঈশা, বাড়ির ছোট বউ, তখন মুখে একটা অদ্ভুত ঠোঁট বাঁকানো হাসি নিয়ে সামনে এলো। আহ, এসব আবার কি? অশুভ শুভ বলে কিছু হয় নাকি? চাকরি মানে তো ভাগ্যের ব্যাপার। ভাগ্য খারাপ ছিল তাই চলে গেছে। কথাটা শুনে সবাই একটু অবাক হলো। সে কথাটা বললেও চোখে যেন একটা অদ্ভুত দৃষ্টি, যেন সে সবকিছু জানতো। অরিন্দম যখন অফিসে শেষ দিন গিয়ে জিনিসপত্র গোছাচ্ছিল, সহকর্মীরা তাকাচ্ছিল এমন ভাবে যেন সে কোনো অপরাধ করেছে। বস একেবারে স্পষ্ট ভাষায় বলেছিল, তুমি আর বিশ্বাসযোগ্য নও, কোম্পানির এত বড় ক্ষতি হয়েছে তোমার কারণে। কিন্তু অরিন্দম জানতো সে কিছুই করেনি, তবু এই অপমান মাথা নত করে নিতে হলো। রাতে মেঘলা তার স্বামীর চোখে জল দেখে হাতে হাত রেখে বলল, আমি তো আছি তোমার পাশে, ভয় পেও না, আবার সব ঠিক হয়ে যাবে দেখো। কিন্তু ঈশার ঘরে সেই রাতেই শোনা গেল আবার সেই ফিসফিসানি। কালী থানের সামনে একটা ছোট কালো পোটলা রেখে জব শুরু করেছিল সে। ফিসফিস করে বলছিল, যা চাই তা যেন পূর্ণ হয়, ওরা যেন কোনোদিনও মাথা তুলে না দাঁড়াতে পারে। দিন কেটে গেল। বাড়ির বড় ছেলে চাকরি চলে যাওয়ার পর সংসারের আর্থিক চাপটা হঠাৎই বেড়ে গেল। বাড়ির জমানো টাকাও একের পর এক বের হতে লাগলো, কখনো চিকিৎসার জন্য, আবার কখনো অপ্রত্যাশিত খরচের জন্য। একদিন দেখা গেল ছোট সিন্ধুকে রাখা গয়নাটাও নেই। মেঘলার চোখ বড় বড় করে তার শাশুড়ি মাকে বলল, মা, এই গয়নাগুলো তো তোমার ছিল, এগুলো কোথায় গেল? আমি তো তালা বন্ধ করেই রেখেছিলাম। কিন্তু শাশুড়ি, অরিন্দমের মা, অদ্ভুত ঘোরের মধ্যে মেঘলাকে বলল, ঈশা তো বলল ও নাকি নিয়ে গেছে, আমাদেরই দরকার হবে হয়তো, সেজন্য ও নিজের কাছে রেখে দিয়েছে। মেঘলা স্তম্ভিত। শাশুড়িকে এমন অন্ধ সমর্থন করতে সে কোনোদিনও দেখেনি। এবার যেন সর্বনাশের ঘূর্ণিঝড় ঘরে এসে পড়ল। এক রাতে অরিন্দম বাইরে বেরিয়েছিল বন্ধুদের সঙ্গে দেখা করতে। ফেরার পথে হঠাৎই তার বাইক নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে গেল। মাথায় গুরুতর আঘাত পেল। সে অজ্ঞান অবস্থায় হসপিটালে ভর্তি হলো। হসপিটালের করিডোরে দাঁড়িয়ে মেঘলা ভাঙা গলায় কাঁদছিল। এ কেমন করে সম্ভব? একে একে সব কিছু ভেঙে যাচ্ছে আমাদের। এ কি কাকতালীয় নাকি কেউ আমাদের সত্যি ধ্বংস করে দিচ্ছে? কেন হচ্ছে ভগবান এরকম? ঈশার চোখে তখন এক অদ্ভুত দৃষ্টি, যেন কোথাও এক অদৃশ্য ছায়া নাচছিল। হাসপাতালের সাদা দেওয়ালের ছায়াগুলোও যেন গাঢ় হয়ে উঠল। অরিন্দমের মাথায় ব্যান্ডেজ বাঁধা, মুখে অক্সিজেনের মাস্ক, চারিদিকে মেশিনের অ্যালার্মের শব্দগুলোও যেন মৃত্যুর ঘণ্টাধ্বনি। মেঘলা বিছানার পাশে বসে কাঁদছে, চোখের নিচে কালো দাগ, ঠোঁট শুকিয়ে গেছে। ওগো, ওগো, চোখ খোলো গো, আমার দিকে তাকাও গো, কিছু বলো। কিন্তু কোনো উত্তর নেই। সৌমিত্র, অরিন্দমের বাবা, ভাঙা গলায় বলল, ডাক্তার বলেছে অপারেশন করতে হবে, টাকা লাগবে, দেখছি কি করা যায়।
পেনশনটা যদি ভাঙা যায়, বড় মা তুমি একটু দেখো। বাড়ির ভেতরে তো আগেই সঞ্চয় প্রায় শেষের মুখে, এবার ধার দেনা করতে হবে, দেখি কি করা যায়। সেই রাতে মেঘলা হসপিটালেই রইল। মাঝরাতের দিকে তার কানে আসলো একটা ফিসফিস শব্দ। বাঁচাতে চাইছিস? এভাবে তো বাঁচাতে পারবি না, কোনোদিনও বাঁচাতে পারবি না। আস্তে আস্তে তুইও শেষ হবি। মেঘলা হঠাৎই উঠে চারিদিকে তাকালো। করিডোরে কেউ নেই, কিন্তু তার কানে যেন ঠান্ডা নিঃশ্বাস লাগছে। আরেকবার সে শুনলো, এটাই আমার প্রাপ্য, তুই কিছুই করতে পারবি না, এখন থেকে সবই আমার হবে। তারপর হঠাৎই দরজার ফাঁক দিয়ে দেখা গেল ঈশা দাঁড়িয়ে আছে দূরে। হসপিটালের আলোয় তার মুখ ফ্যাকাশে, চোখ দুটো যেন ভয়ঙ্কর চকচক করছে। মেঘলা সশব্দে বলল, তুমি তুমি এত রাতে কি করছো এখানে? ঈশা ঠান্ডা গলায় বলল, দাদাকে দেখতে এসেছি দিদি, দাদাকে দেখতে এসেছি। হালকা করে বলল, দেখি কে বাঁচে কে মরে। এই বলে সে ধীরে ধীরে পিছিয়ে গেল করিডোরের অন্ধকারে। মেঘলা বাড়িতে আসলো, শ্বশুর মশাইকে বললেন, বাবা বাবা আমার বিয়ের কয়টা গয়না আছে, ওইগুলো বিক্রি করে দেখি যা আসে। আপনাদের তো বয়স হচ্ছে, পেনশন ভাঙতে হবে না। পরবর্তীকালে যদি কিছু একটা হয়ে যায়, আপনার পেনশন ভাঙতে হবে না। মেঘলার শ্বশুরমশাই চুপচাপ দাঁড়িয়ে রইলেন। বাড়িতে ফেরার পর দেখা গেল শাশুড়ি ক্রমশ অস্বাভাবিক হয়ে যাচ্ছে। দিনের পর দিন একা বসে বিড়বিড় করছে। ঈশামা ঠিকই বলেছে, হ্যাঁ ওর ইচ্ছে হলে সব ঠিক হয়ে যাবে। এমনকি রান্নাঘরেও মেঘলা একদিন দেখলো শাশুড়ি ভাত রান্না করতে করতে হঠাৎই হাঁড়ির মধ্যে লাল সিঁদুর ছুঁড়ে দিলেন। মেঘলা চিৎকার করে বললেন, মা মা এ কি করছেন মা? ভাত নষ্ট করছেন কেন? আর কি সব করছেন এসব? শাশুড়ি ফাঁকা চোখে তাকিয়ে শুধু বললেন, ও তো তাই করতে বলেছে আমাকে। মেঘলা বুঝতে পারছে শাশুড়ি পুরোপুরি ঈশার মায়াজালে বন্দী হয়ে গেছে। চিকিৎসা সেরে হসপিটাল থেকে ফিরিয়ে আনা হলো অরিন্দমকে। শারীরিকভাবে সে দুর্বল, কিন্তু রাতে তার আচরণ অন্যরকম। মাঝরাতে বিছানায় ছটপট করতে করতে হঠাৎই চিৎকার করে ওঠে, আমি আমি আর বাঁচবো না, চারিদিকে অন্ধকার, মেঘলা আমাকে বাঁচাও, আমি আর বাঁচবো না। মেঘলা আঁকড়ে তাকে ধরে, কিন্তু তার শরীরটা এত জোরে কাঁপছিল যেন ভেতরে কেউ লড়াই করছে। মেঘলা বলল, চুপ করো চুপ করো, তুমি ভেঙে পড়লে হবে না, দুটো ছেলে বড় হচ্ছে, সব ঠিক হয়ে যাবে, ঠাকুরের ওপর বিশ্বাস রাখো। হঠাৎ দরজার বাইরে শোনা গেল অদ্ভুত এক ঠকঠক শব্দ। মেঘলা ভয়ে দরজা খুলে দেখলো কিছুই নেই, শুধু মাটিতে ভেজা পায়ের ছাপ, যেগুলো একেবারে ঈশার ঘরের দিকেই গেছে। পরের দিন সকালে পাড়ার এক বৃদ্ধ পুরোহিত, যিনি মাঝে মাঝেই ওদের বাড়িতে পুজো দিতে আসতেন, তিনি এসেছিলেন খোঁজ দিতে। তিনি ঘরে ঢুকেই চমকে উঠলেন। পুরোহিত মশাই চোখ বড় বড় করে বললেন, তোমাদের ঘরে তো অশুভ ছায়া আছে, এরকম তো আগে কখনো টের পাইনি। বিশেষ করে ওই ছোট বৌমার ঘরে মাটি থেকে কেমন যেন একটা গন্ধ আসছে। তিনি ঘুরে দাঁড়াতে ঈশা পেছন থেকে হেসে উঠল, আরে ধ্যার মশাই, আপনি কে? যত সব ভাওতাবাজি কথা, পুরনো লোকজন খালি ভয় দেখায়, ওসব কিচ্ছু না। কিন্তু পুরোহিত মেঘলাকে আলাদা করে বললেন, সাবধান মা, ওরা যাকে বলে মানব অবলম্বন তন্ত্র, মানে পরিবারকে ধ্বংস করে নিজের ভাগ্য গড়া। তোমার স্বামীকে বাঁচাতে হলে তাড়াতাড়ি ব্যবস্থা নিতে হবে। মেঘলা শরীরটা ঠান্ডা হয়ে গেল। এতদিনের সন্দেহ এখন রূপ পেল। সেই রাতে ঈশার ঘর থেকে শোনা গেল এক মৃদু হাসি, কিন্তু সেই হাসি মানুষের নয়, এক মহিলা কণ্ঠ হলেও তার মধ্যে অদ্ভুত এক গভীর গর্জন মিশেছিল। মেঘলা জানলার ফাঁক দিয়ে উকি মেরে দেখল ঈশার সামনে রাখা একটা কালো তারের মালা, যেটি লাল সিঁদুরে ভিজে যাচ্ছে, আর সে চোখ বন্ধ করে কেমন একটা মন্ত্র জপ করছে। অরিন্দম হঠাৎই নিজের ঘর থেকে চিৎকার করে উঠল, মেঘলা মেঘলা আমাকে বাঁচাও, মেঘলা আমাকে বাঁচাও। মেঘলা দৌড়ে গেল, আর দরজা খুলতেই তার চোখে পড়ল অরিন্দমের গলায় এক অদ্ভুত লাল দাগ, যেন কোনো অদৃশ্য হাত তার গলাটা শক্ত করে চেপে ধরেছে। ঘর জুড়ে বাতাস ভারী, জানলা বন্ধ হয়ে থাকা সত্ত্বেও পর্দাটা উঠছে। আর ঠিক সময় অন্য ঘর দিয়ে ঈশার হাসিটা যেন পুরো বাড়িটা কাঁপিয়ে দিচ্ছে। বাড়ির ভেতরটা যেন দিনকে দিন অভিশপ্ত কারাগারে পরিণত হচ্ছিল। বাড়ির বড় ছেলে অরিন্দম চাকরি হারিয়ে অপমানিত, শরীরটা দিনকে দিন ভেঙে পড়েছে। শাশুড়ি শ্বশুর দুজনেই ঈশার বসে থাকার মন্ত্রের প্রভাবে এমনভাবে আবদ্ধ যেন তারা কিছুতেই মেঘলার কথায় কান দিতে পারছে না। মেঘলা এখন পুরোপুরি একা হয়ে গেছে। রাতে শোবার ঘরে বসে বসে সে চোখ ভিজিয়ে ভাবে, এই বাড়ি তো আমি কখনো নিজের লাভের জন্য চাইনি, এরা তো সবাই আমার আপনজন, আমার পরিবার। আমি যদি এখন চুপ থাকি তাহলে এই ঈশা সব শেষ করে দেবে, আমাকে লড়াই করতে হবে। মেঘলা মনে মনে ভাবে, ঈশার এত ক্ষমতা কোথা থেকে এলো? একদিন চুপি চুপি ঈশার ঘরে ঢোকে সে। সবার অলক্ষ্যে সে ঈশার ঘরের আলমারির ওপরে একটা কৌটো খুঁজে পায়। কৌটোটি নামিয়ে সে দেখে কৌটোটার ভেতরে রয়েছে একটা লাল কাপড়ে মোড়া একটা ছোট্ট হার, কিছু শুকনো রক্তে ভিজে থাকা নখ, আর একটা তাবিজ,
যার গায়ে গোপন সুলেমানি তন্ত্র খোদাই করা। মেঘলা আজ করে সে বলে ঈশার বাপের বাড়িতেই নিশ্চয়ই এসব শিখে এসেছে, কোনো তান্ত্রিক ওকে শিখিয়েছে এসব প্রতিশোধ আর হিংসার জাদু, তাই এই বাড়িতে এসে সে সবাইকে কাবু করতে পারছে। দিনের পর দিন চলতে থাকলো অশান্তি। ঈশার কালো ছায়া চারিদিকে ছড়িয়ে পড়ছিল। ঘরে ঘরে কান্না, অসুখ বিসুখ, দুর্ঘটনা, চাকরি হারানো, টাকা ক্ষয়ে যেন সব একসাথে আঘাত হানছিল। বড় ছেলে অরিন্দম চাকরি হারিয়ে হতাশ। বাবার হঠাৎই শ্বাসকষ্ট হয়ে ওঠে। শাশুড়ি অকারণে চিৎকার করে ওঠেন। ঈশা বাইরে সবার সামনে অশান্তির কোনো কারণে খুঁজে পেত না, বরং কৌশলে শ্বশুর শাশুড়িকে সে বোঝাতো। ঈশা মিষ্টি গলায় শাশুড়ি এবং শ্বশুরকে বলতো, সবই তো দিদির দোষ, ওর নজরটাই খারাপ, সবসময় আমাকে খাটো করে, ওর মন থেকে হিংসাটাই নামছে না, যখন থেকে বিয়ে করে এসেছি সেদিন থেকে, তাই তো এসব অঘটন ঘটছে, কিছুতেই হিংসা যায় না। শ্বশুর শাশুড়ি বয়সে বড়, অসুস্থ, তারা সহজেই বিশ্বাস করে ঈশার কথা। ফলে মেঘলা একেবারে একা হয়ে পড়েছিল। এক রাতে মেঘলা নিজের ঘরে বসে কাঁদতে কাঁদতে ঠিক করলো, না না, আর নয়, এবার আমি একা হলেও লড়বো, আমার পরিবারকে বাঁচাতে হবে, ওদের পাশে কেউ না থাকলেও আমি দাঁড়াবো, আমি নিজেই রক্ষার ব্যবস্থা করব। সেই রাতে মেঘলার আর ঘুম এলো না। ভোরের বেলায় পাশের পাড়ার বৃদ্ধ সাধক হরিমোহনের কাছে গিয়ে হাজির হলো সে। হরিমোহন সাধক ছিলেন একেবারেই অগোচরে, সাদামাটি মানুষ তাকে ভক্তি ভরে ডাকতো। মেঘলা তাকে সব ঘটনা খুলে বলল, কিভাবে ঈশা আসার পর থেকেই পরিবার ধ্বংসের পথে যাচ্ছে। সাধক হরিমোহন চোখ বন্ধ করে বলল, তোমার ঘরে দুষ্টু শক্তি বাসা বেঁধেছে, ও শুধু কালো জাদু জানে না, কারো শিখিয়ে দেওয়া তন্ত্র ব্যবহার করছে, তোমাদের বংশকে ভাঙার চেষ্টা করছে। তবে ভয় পেও না, প্রতিরোধ সম্ভব। তিনি মেঘলাকে কয়েকটি জিনিস দিলেন, একটি রুদ্রাক্ষের মালা, এক শিশি পবিত্র জল এবং একটি বিশেষ মন্ত্রপাঠের নিয়ম। সাধক বললেন, প্রতিদিন সন্ধ্যায় এই মন্ত্র জপ করবে, ঘরের চার কোণে এই জল ছিটিয়ে দেবে, আর মনে সাহস রাখবে, শক্তি যদি তোমার ভেতরে থাকে কালো জাদু কিচ্ছু করতে পারবে না। আর একটা জিনিস মাথায় রাখবে, ঘরের দুয়ারে গঙ্গার জল ছেটাবে, কালো জাদু বা যে কোনো তন্ত্রক্রিয়া গঙ্গার জলের মাধ্যমে নষ্ট হয়ে যায়। যদি ঘরের সামনে সিঁদুর, লেবু, লঙ্কা বা কোনো কিছু দেখতে পাও, তার উপরে সাথে সাথে গঙ্গার জল ছিটিয়ে দেবে, তাহলে সেই ক্রিয়া সাথে সাথেই নষ্ট হয়ে যাবে। মেঘলা সেই রাতেই নির্দেশ মেনে কাজ শুরু করলো। অদ্ভুতভাবে যেদিন থেকে সে প্রতিরোধ শুরু করলো, সেদিন থেকে বাড়ির ভেতরের বাতাসটা কিছুটা হালকা হতে শুরু করে। রাতের অদৃশ্য ছায়া আর তেমনভাবে ঘরে ঢুকতে পারছিল না। ঈশা যতই চেষ্টা করুক না কেন, মন্ত্র পড়ছে, নখে রক্ত মেখে তাবিজ পুঁতছে, তবে সেই প্রভাবও আস্তে আস্তে কমতে লাগলো। ঈশার কালো জাদু, তার বাঁধন, তার অশুভ ছায়া এতদিন ধরে যেন ধীরে ধীরে পরিবারের ভেতরে বিষ ঢালছিল, কিন্তু এখন সেই বিষ ছড়াচ্ছে না, কারণ মেঘলা সতর্ক হয়ে গেছে। সেই সন্ন্যাসীর দেওয়া রক্ষা কবচ, যা এক মহাশক্তিশালী প্রাচীন তান্ত্রিক সূত্র দিয়ে তৈরি, এখন মেঘলার পরিবারকে অদৃশ্য ঢালের মতো ঘিরে রেখেছে। প্রতিদিন সন্ধ্যেবেলায় মেঘলা প্রদীপ জ্বালিয়ে ওই মালা নিয়ে ঠাকুরের সামনে বসে প্রার্থনা করে। মন্ত্র উচ্চারণ করলে অদ্ভুত এক ঠান্ডা হাওয়া বইতে থাকে ঘরে, যেন কোনো দেবশক্তি সেখানে নেমে এসেছে। মেঘলার স্বামী এতদিন ভগ্ন হৃদয়ে ও পরাজিত মনে ভুগছিল, এখন ধীরে ধীরে নতুনভাবে ঘুরে দাঁড়াচ্ছে। যেখানে একসময় কর্মস্থলে কেবল অপমান আর সমস্যার মুখোমুখি হতে হয়েছিল, হঠাৎ কিছু ছোটখাটো সুযোগ আসতে শুরু করে, যেন অন্ধকার সরে গিয়ে এক চিলতে আলো এসেছে। কিন্তু এই পরিবর্তন ঈশা বুঝতে দেরি করে না, তার কালো চোখে জ্বলতে থাকে আগুন। মেঘলা কিভাবে বেঁচে যাচ্ছে বারবার, আমি তো সব পথ বন্ধ করেছি, কারো না কারো কাছে গেছে নিশ্চয়ই। সে আবার গোপনে তার বাপের বাড়ির লোকের কাছে খবর দেয়। ঈশার মা তাকে তান্ত্রিকের কাছে নিয়ে যায়। তান্ত্রিক তাকে বলে, তোর শ্বশুর বাড়ি যেদিন টুকরো টুকরো হবে, সেদিন তুই রাজত্ব করবি। এখন মন্ত্র বদলাতে হবে, মাটির মূর্তিতে রক্ত সিঞ্চন কর। ঈশা বাপের বাড়ি থেকে ফিরে আসে। ঈশা রাতে নিজের ঘরে পাখা বন্ধ করে, অন্ধকারে একটা কালো কাপড় বিছানায় মাটির তৈরি 5টা ছোট ছোট পুতুল বানায়। পুতুলের মধ্যে রয়েছে শ্বশুর শাশুড়ি, মেঘলা আর তার স্বামী আর তার দেবর। সবার নাম কেটে রক্ত ছিটিয়ে দেয়। তারপর এক ভয়ঙ্কর পিশাচ মন্ত্র পড়ে, যেটা তান্ত্রিকের দ্বারা শেখানো। ঘরের বাতাসটা হঠাৎই ভারী হয়ে যায়, যেন শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আবার ধীরে ধীরে পরের দিন থেকেই বাড়ির ভেতরে অদ্ভুত ঝগড়া লেগে যেতে থাকে। অকারণে শাশুড়ি মেঘলার স্বামীর ওপর চেঁচিয়ে ওঠে, শ্বশুর রাগ করেন সামান্য বিষয় নিয়ে, দেবর চুপচাপ হয়ে থাকে। মেঘলার মনে হয় এ যেন কোনো অদৃশ্য হাত সবাইকে ঠেলে ঠেলে দূরে সরিয়ে দিচ্ছে, কিন্তু সে আর আগের মতো ভেঙে পড়ে না, কারণ সে মনে রাখে সেই সন্ন্যাসীর কথা। অশুভ শক্তি যদি বিভেদ বাড়িয়ে দেয়, তবে তার জবাব দিতে হয় ধৈর্য আর সঠিক কৌশল দিয়ে। মেঘলা এবার বুদ্ধি খাটায়। সে গোপনে স্বামীকে বোঝায়, আমরা অন্য ফ্ল্যাটে থাকবো,
এতে বাড়ির বাকি লোকজনও শান্তিতে থাকবে। ঈশার কালো শক্তির প্রভাব সরাসরি পড়বে না আমাদের ঘরে। প্রথমে তার স্বামী অরিন্দম রাজি হয় না, কারণ মেঘলার শ্বশুর শাশুড়ি দুজনেই বয়স্ক, একা থাকলে কষ্ট হবে। কিন্তু মেঘলা তাকে বোঝায়, ওরা তো ছোট বৌমার কথাতেই উঠে বসে, এখন তো আমি তাদের চোখে বিষ হয়ে যাচ্ছি। আমরা যদি দূরে থাকি তাহলেই ভালো থাকবে ওরা, আর দূরে থাকলে আমরা তোমার মা বাবার খেয়ালও রাখতে পারবো। এখন যদি আমরা আলাদা না হই, ঈশার কালো ছায়া আমাদের সব কিছু ধ্বংস করে দেবে। আমাদের দুটো বাচ্চা আছে, মনে রাখো অরিন্দম। অবশেষে সবার সম্মতি না পেলেও মেঘলা নিজেই সিদ্ধান্ত নেয় সে ও তার স্বামী তার দুই ছেলেকে নিয়ে ভাড়া বাসায় চলে যাবে। মেঘলা চলে যাওয়া মানে ঈশার একা রাজত্ব, কিন্তু একই সাথে ভয়েরও শুরু হলো, কারণ ঈশার কালো শক্তি এখন আর মেঘলার ওপর সরাসরি কাজ করছে না। রাতে সে বানানো মাটির পুতুলগুলো আগুনে পুড়িয়ে ফেলে, কিন্তু সে বুঝতে পারে মেঘলার চারপাশে কোনো অদৃশ্য বর্ম তৈরি হয়েছে। যতই চেষ্টা করুক না কেন সেটি আর সহজে ভাঙবে না। ঈশার চোখে তখন শুধু হিংসা নয়, প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলছে। এইভাবে সময় কাটতে থাকে। সময় কেটে গেছে 10টা বছর। মেঘলার এখন আলাদা সংসার, ভাড়া বাড়িতে থাকলেও তার ঘরটা নিজের হাতে গড়া। সেখানে সেই সাধু সন্ন্যাসীর কথা মতো একটা পঞ্চমুখী হনুমান এবং বজরংবলীর মূর্তি প্রতিষ্ঠিত করেছে। সেখানে প্রতিদিন ভোরবেলা মেঘলা ও তার স্বামী একসাথে প্রদীপ জ্বালায়, হনুমান চল্লিশা পাঠ করে। মেঘলা তার দুটো ছেলেকে নিয়ে গর্বিত। বড় ছেলেটা ব্যবসা শুরু করেছে, ছোটটা মেডিকেল পড়ছে। ওদিকে ঈশার ঘরে কেমন যেন অন্ধকার জমে আছে। স্বামী একটা ছোট্ট দোকানে সামান্য উপার্জন করে, সংসার কোনো রকমে চলছে। 10 বছরেও সন্তান হয়নি। ডাক্তার সাহেব জানিয়ে দিয়েছে ঈশার গর্ভাশয়ে ভয়ানক ক্ষত আছে, কোনোদিনও মা হওয়ার সম্ভব নয়। এই সত্যটা ঈশার মনের ভেতর কেবল হাহাকার নয়, একটা অদৃশ্য যন্ত্রণার আগুন জ্বালিয়ে দেয়। শ্বশুর শাশুড়ি এখন বুড়ো হয়ে গিয়েছে, শরীরও খুব একটা ভালো নেই। বাড়ির ছোট বৌমাকে নিয়ে তারা ভেবেছিল সৌভাগ্য নিয়ে আসবে বাড়িতে, কিন্তু এখন সে নিজেই নিঃসন্তান। বাড়ির বড় ছেলের সংসার তারা হাতছাড়া করেছে, কারণ তখন এই মেয়ের কথাতেই তারা বশীভূত হয়েছিল। চুপচাপ তারা শুয়ে একটা কথাই ভাবে, এটা কিসের কর্মফল। ঈশা ক্রমে অস্থির হয়ে উঠছে। যতই তন্ত্রমন্ত্র করুক না কেন, যতই কালো যজ্ঞের আগুনে ঘি দেয় না কেন, কোনো ফল হচ্ছে না। শ্বশুর শাশুড়ি আগের মতো তাকে আর বিশ্বাস করে না। এই মেয়ের জন্যই আমরা বড় ছেলে নাতিদেরও হারালাম। আমরা বড় ছেলের সংসার আর তার সাথে নাতিদেরও হারালাম। ঈশা একাকী হয়ে যায়। রাতে সে বারবার দুঃস্বপ্ন দেখে, যজ্ঞের আগুনে তার নিজের মুখ জ্বলছে, মন্ত্র উচ্চারণ করলেই আগুন নিভে যাচ্ছে, চারিদিক থেকে শ্মশানের গন্ধ ভেসে আসছে। অপরদিকে মেঘলা দিনের দিন আরো শক্তিশালী হয়ে উঠছে। সেই সাধকের দেওয়া সুরক্ষা কবচ, প্রতিদিনের ধ্যান, জপতপ আর হনুমানজির আশীর্বাদ, এসব তাকে আর তার সন্তানদের চারপাশে এক অদৃশ্য বর্ম তৈরি করেছে। মেঘলা জানে ঈশা হয়তো আজীবন তাদের আঘাত করার চেষ্টা করবে, কিন্তু আর কিছুতেই সফল হতে পারবে না। মেঘলা প্রায় ভাবে, শ্বশুর শাশুড়ি তো এখন সবসময় ঈশার কবলেই থেকে যাবে, তারা তো আর ফিরবে না। কিন্তু অন্তত আমার স্বামী, আমার সন্তানরা তো নিরাপদ আছে। আমি জানি সময় সব উত্তর দেবে। ধীরে ধীরে সময় প্রমাণ করে মেঘলার পরিবার দিন দিন এগিয়ে যায়। বড় ছেলে ব্যবসায় লাভ করে, ছোট ছেলেটা ডাক্তারি পড়াশোনায় সাফল্য পায়, আর অপরদিকে ঈশার ঘরে অশান্তি বাড়তে থাকে। নিঃসন্তান হওয়ার যন্ত্রণা, স্বামীর সামান্য আয়, সব মিলিয়ে একটা বিষাক্ত নীরবতা তৈরি হয়। শ্বশুর এবং শাশুড়ি প্রায় মনে মনে ভাবে, আমরা আজ ভুলই করেছিলাম বড় ছেলের ঘর ভেঙে আলাদা করে দিয়ে। আজ কিন্তু তারাই সুখে আছে, আর আমরা এত বড় বাড়ি নিয়ে আজ আমরাই নিঃসঙ্গ, দেখারও কেউ নেই। কয়েকদিন পর ঈশা সম্পূর্ণ ভেঙে পড়ে। তার শরীর আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, মানসিক ভারসাম্যও আস্তে আস্তে হারাতে শুরু করে। অন্যদিকে মেঘলার ঘরে একদিন পূর্ণিমার রাতে বড় ছেলেটা প্রদীপ জ্বালিয়ে বলে, মা মা তুমি ঠিকই বলেছিলে, ভগবানের ওপর ভরসা রাখলে কোনো কালো শক্তি ক্ষতি করতে পারে না। মেঘলা চোখে জল নিয়ে মনে মনে হনুমানজিকে প্রণাম করে। সে জানে সবই কর্মফল। মেঘলা আজ অনেক দূরে এগিয়ে গেছে। তার দুই ছেলে এখন পরিবারের গর্ব। বড় ছেলেটা নিজের ব্যবসা দাঁড় করিয়েছে, শহরের লোক এখন তাকে চেনে। ছোট ছেলেটা মেডিকেল কলেজে পড়ে, ডাক্তার হওয়ার পথে। মেঘলা তাকে বড় করেছে অনেক কষ্টে, বিশ্বাস আর ভক্তির শক্তিতে। ঘরে রোজ পঞ্চমুখী বজরংবলী আর হনুমান চালিসার ধ্বনি ওঠে। মেঘলার বাড়ি এখন আলোকিত, পূর্ণ এবং প্রাণবন্ত। কিন্তু অন্যদিকে ঈশার জীবনে অন্য ছবি। ঈশার মনে ভালোবাসা কোনোদিনও ছিল না, শুধু ছিল হিংসা, লোভ আর প্রতিহিংসা। সেই কারণে ঈশা সে তার নিজের ভাগ্যকে নিজেই কালো করে ফেলেছিল। এমনকি ছোট ছোট অসুখ বিসুখ থেকে বড় বড় রোগ লেগেই আছে শরীরে। শরীরটা আস্তে আস্তে ভেঙে পড়ছে ধীরে ধীরে। শ্বশুর শাশুড়ি বয়সের ভারে নুয়ে পড়েছে, কিন্তু এখন তারা বুঝতে পারে আসলটা। তাদের ছোট ছেলে সুবীর যে একসময় লড়াই করত, সে এখন তুচ্ছ এক দোকানে কাজ করে। ৫-৬ হাজার টাকায় মাস চলে না, তবুও কোনো রকম টিকে থাকে।
বাড়ি আছে কিন্তু আলো নেই, নেই খুশির শব্দ, নেই কোনো বাচ্চাদের হাসি। একটা বড় বাড়ি অথচ শূন্য, নির্জন এবং নীরব। ঈশা হয়তো ভেবেছিল সব দখল করে নেব, কিন্তু যা হলো সে পেল একটা শুধু ইট পাথরের 4টি দেওয়াল, যেখানে কোনো উত্তরাধিকারী নেই, কেউ নেই শেষ বয়সে জল খাওয়ানোর। শ্বশুর শাশুড়ি চুপচাপ সব মেনে নিল, তাদের মন ভেঙে গেছে। একদিন শেষকালে তাদের চিতায় আগুন দেওয়ারও কেউ থাকবে না। ঈশা তখন বুঝতে পারবে লোভে পাওয়া ধনসম্পত্তি আসলে অভিশাপ ছাড়া কিছুই নয়। অন্যদিকে মেঘলার সংসার, ভরপুর হাসি, পূর্ণতা এবং শান্তি। দুজন ছেলে, তাদের ভবিষ্যৎ, স্বামীর ভালোবাসা আর ঈশ্বরের আশীর্বাদ। কিন্তু অন্যদিকেই ঈশার লোভ তাকে এনে দিয়েছে নিঃসঙ্গতা, শূন্যতা আর অন্তহীন অন্ধকার। শেষে রয়ে গেল দুটি আলাদা ছবি। একদিকে মেঘলার ঘর, আলো, পুজো, ভক্তি, সন্তানদের হাসি আর আশীর্বাদে পূর্ণ। আর অন্যদিকে ঈশার ঘর, নিস্তব্ধতা, একটা বড় বাড়ি, নিঃসঙ্গতা আর অনন্ত অন্ধকার। আপনারা শুনলেন অভিশপ্ত সংসার, হিংসা ও লোভের কালো ছায়া। বন্ধুরা, এটা কোনো কল্পকাহিনী নয়, এটা গড়পড়তা কোনো লোককথা নয়, বরং আমাদের চারপাশেই ঘটে যাওয়া এক ভয়ঙ্কর বাস্তব ঘটনা, যার কালো দাগ আজও মুছে যায়নি। হিংসা, লোভ আর অভিশাপ সব মিলে এক সংসারকে শেষ করে দিয়েছিল। একবার ভেবে দেখুন তো, হয়তো আপনার আশেপাশেও এমনই অশান্তি, এমনই অন্ধকার কোথাও লুকিয়ে আছে। আমরা বুঝতে পারি না কখন সংসারের ভেতরকার দ্বন্দ্বই অভিশাপের রূপ নেয়। যদি মনে হয় এই গল্পটা আপনাদের হৃদয় ছুঁয়েছে, যদি সত্যি আপনাদের কাছে কাঁপুনি ধরিয়ে দেয়, তাহলে অবশ্যই একটা লাইক দিন আর নিচে কমেন্ট করে জানান আপনাদের মতামত। আপনাদের মতামত আমাদের জন্য খুবই মূল্যবান। আর হ্যাঁ, বং টেলিস্কোপ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিন, যাতে পরবর্তী গল্পের নোটিফিকেশনটা সবার প্রথমে আপনার কাছে গিয়ে পৌঁছায়। আবার দেখা হবে নতুন এক শিহরণ জাগানো কাহিনীতে। ততদিন সাবধানে থাকুন আর মনে রাখবেন, যেখানে হিংসা আর লোভ জন্ম নেয়, সেখানে সংসার কখনো শান্তি খুঁজে পায় না। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।